ওকে, তো আমরা স্টার্ট বাহ! করি। প্লিজ, হ্যাঁ, বলতে পারবেন, অসুবিধা নেই। স্যার কথাটা হলো যে আমি তো গতকালকে ক্লাসে আসতে পারিনি, হয়তো বা স্যার আমি বলেছিলাম। এখন কথা হলো যে এটা কি হুম। যেটা এখন পড়াবেন আমি কোনোভাবে কি লিখতে পারবো না? নোট ডাউন লিখতে করতে পারবো হবে না? না, কারণ এই ফাইলটা আমি দিয়ে দিব। আমরা কোনটা কোনটা ইম্পর্টেন্ট এটা পরে আলোচনা করবো, যে কি কি কোশ্চেন এখান থেকে ওকে, ঠিক আছে। করতে হবে, সেটা আচ্ছা কোনো ঠিক আছে, সমস্যা ঠিক হবে আছে, না। কোনো তো কিছু আমরা প্রথমে, আচ্ছা ঠিক যে অনেকে তো ছিল না তাই আমি একটু রিপিট করতেছি এখানে। আমাদের আছে। কোর্সটার নাম হলো রিনিউয়েবল এনার্জি টেকনোলজি। এটার কোড নাম্বার PHY 5203, 3 ক্রেডিটের একটা কোর্স। 45 লেকচার লেখা আছে, কিন্তু এত লেকচার এটা আসলে আমাদের পারবো না আমরা পড়তে। তো আমরা যেটা করব সেটা হলো যতটুকু প্রয়োজন ততটুকু আমরা পড়বোই, এতটুকু না পড়লে তো চলবে না। তো এখন আমরা প্রথম চ্যাপ্টারটা আলোচনা করতেছিলাম, সেই চ্যাপ্টারে আছে সোর্সেস অফ রিনিউয়েবল এনার্জি। বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জি সম্পর্কে একটা একটা বর্ণনা সেটা ওখানে আছে। কিন্তু এটার আগে আমাদের জানা উচিত হলো আমরা রিনিউয়েবল এনার্জির ডেফিনেশন কি, সেখান থেকে আমরা গতদিন শুরু করছিলাম। তো এইটা হলো তার ডেফিনেশন, যে যেসব ন্যাচারাল সোর্সের যেটা কন্টিনিউয়াসলি আমরা এটা সাপ্লাই পাবো, এবং এটা মানুষের যে টাইম স্কেল, মানে মানুষের জীবন, মানে মানুষ বলতে হিউম্যান প্রজাতি, মানুষ প্রজাতির জীবনের যে টাইম স্কেল সেই তুলনায় এটা সেটা কখনো এক্সস্টেড হবে না। যেমন ধরে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো পাওয়ার, বায়োম্যাস এন্ড বায়োগ্যাস, জিওথার্মাল এনার্জি, ওয়েব এনার্জি, টাইডাল এনার্জি, এগুলি হলো গিয়ে তার একটা এক্সাম্পল। তো আমরা আরেকটু আলোচনা করছিলাম যে আমাদের বাংলাদেশের প্রেজেন্ট এনার্জি সিনারিওটা কি, সেটা আমাদের যে এনার্জি ডিমান্ডটা দিন দিন বাড়তেছে সেটা নিয়ে আমরা কথা বলছি। তারপর আমরা ন্যাচারাল গ্যাসের উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে গেছি, কারণ ইলেকট্রিসিটি জেনারেশন আমাদের কিন্তু ন্যাচারাল গ্যাসের মাধ্যমে বেশিরভাগ হচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমাদের এনার্জির বৈশিষ্ট্য, সেটা হলো আমরা ইম্পোর্টেড ফুয়েলের উপর অনেক ডিপেন্ড করতেছি, কারণ আমাদের নিজস্ব ফুয়েল তৈরি করার উপায় নেই। তারপরে আমরা গ্লোবাল মার্কেটে আমাদের এক্সপোজ হয়ে আছি, কারণ আমাদের যখনই দাম বাড়ছে কমছে সেটাতে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, যখনই দাম বেড়ে যাচ্ছে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। তারপর রিনিউয়েবল এনার্জির সমস্যা হলো এটা আমরা খুবই কম ব্যবহার করতেছি। তারপর এটা পোটেনশিয়াল আছে, এটাতে কোনো সন্দেহ নাই। আর তারপর আমরা রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে এখন কতটুকু ব্যবহার করি সেটা সম্পর্কে একটা ধারণা এখানে দেওয়া হয়েছে, যে আমরা আমাদের যত ন্যাশনাল গ্রিড ইলেকট্রিসিটি সাপ্লাই আছে তার মাত্র 1.5% আমরা ন্যাশনাল গ্রিডের ইলেকট্রিসিটি সাপ্লাই, মানে আমরা রিনিউয়েবল এনার্জি থেকে পাই। তারপরে আমরা রিনিউয়েবল এনার্জি অনেক ধরনের সোর্স আছে, যেমন উইন্ড এনার্জি, টাইডাল এনার্জি, ইত্যাদি ইত্যাদি নানা রকম, কিন্তু আমরা কিন্তু শুধু ডিপেন্ড করতেছি সোলার এনার্জি, অন্যগুলি নিয়ে আমরা আসলে খুব একটা কাজ করতেছি না। তো এই হলো গিয়ে আমাদের তো আমরা একটু তুলনা করছিলাম যে আমাদের নিকটবর্তী যেসব দেশ আছে তাদের সাথে আমাদের কতটুকু পার্থক্য। তো আমরা দেখছি যে নেপাল তাদের 100% ইলেকট্রিসিটি রিনিউয়েবল থেকে পায়, কারণ হলো তাদের ল্যান্ডস্কেপটা এমন যে তারা ওই হাইড্রো পাওয়ার ব্যবহার করতে পারে, তাদের উঁচু জায়গা থেকে পানি পড়ে সেখান থেকে তারা টারবাইন ঘুরিয়ে হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। শ্রীলঙ্কা হাইড্রো, সোলার, উইন্ড তিনটেই ব্যবহার করে, কারণ তারা একটা দ্বীপ রাষ্ট্র, কাজে ওখানে উইন্ড এনার্জিও খুব ভালোভাবে ব্যবহার করা যায়, সোলার এনার্জি তো করা যায়। তারপরে ইন্ডিয়া, ইন্ডিয়া হলো তাদের 29.2% ইলেকট্রিসিটি রিনিউয়েবল থেকে ওরা পায়। ওরা ব্যবহার করে সোলার, উইন্ড আর হাইড্রো, তিনটে ব্যবহার করে। পাকিস্তান করে 28%, কিন্তু বাংলাদেশ মাত্র 1.5% ন্যাশনাল গ্রিড সাপ্লাই ব্যবহার করে। এটা তো এত কম এটা কেন স্যার? কম, কারণ এটা নিয়ে মানে সরকারের উদ্যোগ কম। সরকার শুধু বলছে যে ছাদে আপনারা যদি বিল্ডিং এর পারমিশন পেতে চান তাহলে ছাদের মধ্যে আপনি সোলার প্যানেল লাগাবেন, সেই প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি হয় কিনা সেটা কখনোই সরকার খতিয়ে দেখেন। সরকার শুধুমাত্র ওই প্যানেলটা লাগাতে বলছে, কিন্তু ওটা থেকে বিদ্যুৎ আসে কি আসে না এটা ইয়া করেনি। তবে ভবিষ্যতে এক সময় না এক সময় এটা এদিকে যেতেই হবে, না হয়তো আমাদের এখনো আপনার নিউক্লিয়ার দিয়ে কিছু বিদ্যুৎ তৈরি করতেছে, কিন্তু যতই দিন যাচ্ছে ফুয়েল তো ক্রাইসিস হয়ে যাবে, কোনো এক সময় গ্যাস ট্যাস এগুলি তো থাকবে না, তখন আমাদের বাধ্য হবো আমরা সোলারে ইয়া করার, কনভার্ট করার জন্য। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে আমরা এরপরে আমরা ডিফারেন্ট টাইপ অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস
নিয়ে আলোচনা করছিলাম। যেমন ধরো প্রথমে আলোচনা করছিলাম বায়োগ্যাস। আমরা ডেফিনেশনটা পড়বো, একটা ছবি দেখে জিনিসগুলি বোঝার চেষ্টা করবো। Biogas is a renewable gaseous fuel produced when organic materials such as animal manure, agricultural waste, food waste, and the soil is decomposed in the absence of oxygen. এটাকে বলা হয় anaerobic digestion. It mainly contains methane and carbon dioxide. তো আমরা ছবি দেখি, দিস ইজ দ্য ছবি পিকচার, ওকে। এইটা হলো গিয়ে বায়োগ্যাসের যে বাম পাশে যেটা আছে সেটাকে আমরা বলি ইনলেট ট্যাঙ্ক 1 লেখা আছে যেটা। সেখানে আমরা সব ধরনের অর্গানিক ওয়েস্ট গুলি দিয়ে দিই, যেমন কাউডাং, কিচেন ওয়েস্ট এটসেট্রা। এগুলি একটা চেম্বারে চলে যায়। এই চেম্বারটা আবার সিল করা থাকে, যেন কোনো দিকে এই উপরে যে ফাঁকা জায়গাটা আছে সেখান দিয়ে শুধুমাত্র গ্যাস বেরোতে পারে। আর এইখানে ভিতর ডাইজেশন হয়, মানে উইদাউট অক্সিজেন যে ডাইজেশন হয় সেটা হয়। তারপরে আমরা এইখানে পাইপ, এখানে প্রতিটা জিনিসের তোমার লেবেলিং করে দেওয়া আছে যে কোনটা দিয়ে কোথা যায়। এগুলিকে বলে স্লারি মেটেরিয়াল। এগুলি যখন এক্সজস্টেড হয়ে যায় তখন এই যে ডান পাশে আউটলেট ট্যাঙ্কে চলে আসে, আর মাঝখানে যে ইয়ে আছে গ্যাস আউটলেট আছে সেদিক থেকে গ্যাসটা গিয়ে বায়োগ্যাস তৈরি করে। এখন একজন বলতেছিলেন, মেহেদী হাসান সাহেব বলতেছিলেন যে এইখানে আসলে একটা একটা আরেকটা কিছু থাকার উচিত ছিল, যেটা এই বায়োগ্যাসের মধ্যে পানি থাকে সেটাকে শোষণ করে নেয়। তো এটা আমার জানা ছিল না, তাই এই ছবিটা আঁকাতে আমরা মানে ওটা দিতে পারিনি। তো এটা আমরা খেয়াল রাখবো আর কি। এই যে স্লারি ম্যাটেরিয়াল আউটলেট ট্যাঙ্কে যেগুলি বের হয়ে আসতেছে এগুলি কিন্তু সার হিসেবে ব্যবহার করা যায়। তো দিস ইজ, আচ্ছা তোমাদের পরীক্ষা কেমন হবে সেটা বলি। এখানে হয়তো 3-4টাকে লিখতে বলবে যে একটু ডেফিনেশন এবং এটা কিভাবে তৈরি করে এটা জানা। তারপর আমরা ওই দিন আলোচনা করছিলাম জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল এনার্জিটা কি? জিওথার্মাল এনার্জি হলো, এটা একটা রিনিউয়েবল এনার্জি সোর্স অফ এনার্জি, যেটা আমরা ভূগর্ভে যে মানে হিট স্টোর করা আছে, ন্যাচারাল হিট, সেখান থেকে আমরা এনার্জিটা পাই। এই হিটটা কোথা থেকে আসে? এটা হলো আর্থের ভিতরে রেডিও অ্যাক্টিভ ডিকে হতে থাকে। রেডিও ডিকে আমরা এক্সপেরিমেন্ট করছি, সেখানে এই রেডিও ডিকের ফলে কিছু হিট জেনারেট হয়। এই হিটটা মানে আমরা ইউজ করি, এটাকে আমরা আন্ডারগ্রাউন্ড হট ওয়াটার এবং স্টিম এই হিসাবে আমরা ইয়া করি। আমরা ছবি দেখি, ছবি দেখলে আমরা একটু বুঝতে পারবো। এখানে প্রোডাকশনের ভিতর কিন্তু সব লেখা আছে, কিন্তু আমার মনে হয় এর থেকেও ভালো হলো ছবিটা দেখা, কারণ ছবি দেখলে সাথে সাথে এটা বুঝা যায়। এই যে এখানে নিচে দেখো, সবচেয়ে নিচে যেটা আছে সেটা হলো হিট সোর্স। এটা ম্যাগমা, আমরা যেমন লাভা বলি, সেই লাভা বা হট রক মানে কি অনেক গরম গরম পাথর ওখানে থাকে। এইটার উপরে একটা পানির লেয়ার থাকে, এই পানিটা কিন্তু খুব গরম হয়ে থাকে। কোনো একটা বাম পাশে যে লাল রঙের পাইপটা আছে সেটা দিয়ে এই পানিটাকে উপরে তোলা হয়। তোলার পর একটা সেপারেটর আছে, সেপারেটরের ভিতর এটাকে আলাদা করা হয়। এখানে ভিতর বাষ্প এবং পানি দুইটাকে সেপারেট করা হয়। বাষ্পটা দিয়ে টারবাইন চলে, টারবাইনটাকে একটা জেনারেটর চালায় এবং সেটা কারেন্টটাকে আমরা ন্যাশনাল গ্রিডে দিয়ে দিতে পারি। আর পানির অংশটা, সেই পানিটাকে আমরা আরেকটা নীল পাইপের মাধ্যমে সেটাকে আবার আমরা ওই রিজার্ভারের ভিতর ফেরত পাঠিয়ে দিই। আমরা যদি স্যার জিও জিও থার্মাল এনার্জি এটা কি মানে পৃথিবীতে আছে বা বাংলাদেশে তো নাই মনে হ্যাঁ হয় হ্যাঁ, এটা? বাংলাদেশে কখনো কখনো আমরা শুনতে পাই যে কোনো কোনো জায়গায় পানি উঠে আসতেছে গরম, ওখানে নিচে জি নিশ্চয়ই স্যার, আছে। সেপারেটরটা নাই কিন্তু এখনো স্যার, এগুলি নিয়ে সেপারেটর কাজ, সিস্টেমটা নাই। সরি, সেপারেটর সিস্টেমটা নাই, কিন্তু ডাইরেক্ট হলো ওই ওয়াটার ফ্লোটা আছে। না, হাইড্রো এখন যদি হাইড্রো এখানে যদি পানির রিজার্ভার থাকে তাহলে পানিটা তো তোলা যেতই, তুলে ব্যবহার করা যেত। এখন যে কোনো একটা প্রকল্প নেওয়ার আগে দেখে যে এটা কি কস্ট এফেক্টিভ কিনা। কস্ট এফেক্টিভ মানে ধরো আমি খরচ করলাম 5,000 টাকা আর আমি উৎপাদন পেলাম 3,000 টাকা, তাহলে তো আমার কোনো লাভ হলো না, তাই না? স্যার আচ্ছা আমাদের স্যার, এখানে ওয়াটারটা কত ডিগ্রিতে থাকে মানে? এইটা এমন গরম থাকে যে এটা থেকে বাষ্প বাষ্প তৈরি হয়, মানে ওরে বাইরে আল্লাহ, করে বলেন নিয়ে কি আসলে স্যার? অনেক গরম থাকে এটা জিনিস। তারপরে এই গরম জিনিসটার জন্য তো বাষ্প যখন কোথাও দিয়ে পাইপ দিয়ে তুমি পাঠাও, এটা দিয়ে টারবাইন ঘুরে। টারবাইনকে ঘুরাতে পারো। জি ঠিক স্যার। আছে, তাহলে এটা হলো জিওথার্মাল এনার্জি। এটা আমরা ওই দিন আলোচনা করছিলাম, কিন্তু আজকে আবার একটু আলোচনা করলাম। উইন্ড এনার্জি কাকে বলে? Wind energy is a renewable form of energy obtained by converting the kinetic energy of moving air into useful electrical energy. তাহলে আমরা কি করতেছি? বাতাসের যে কাইনেটিক এনার্জি আছে সেটাকে আমরা কনভার্ট করতেছি টু দা
ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, আমরা সাধারণত এখানে কি করি, এ উইন্ড টারবাইন ক্যাপচার্স দ্য এনার্জি অফ দ্য উইন্ড থ্রু ইটস রোটেটিং ব্লেড হুইচ ড্রাইভ এ জেনারেটর টু প্রডিউস ইলেকট্রিসিটি। চলো আমরা ছবি দেখি, ছবি দেখলে এগুলি খুব ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই হলো উইন্ডের, যে ধরো এখানে বাম পাশ থেকে উইন্ড আসতেছে, এখানে কতগুলি ব্লেড আছে, ব্লেডগুলি যখন ঘুরে তখন এখানে রোটর, রোটর হলো ব্লেডগুলি যখন ঘুরে তখন আবার একটা রোটরটাও ঘুরতে থাকে। সেইটা তোমাকে একটা একটা জেনারেটরকে, গিয়ার বক্স জেনারেটরকে এখানে ঘোরাবে এবং জেনারেটরে কারেন্ট প্রডিউস হবে, সেটাকে আমরা এটা ট্রান্সফরমারের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে দিয়ে দিতে পারি। এখানে কি কি বেনিফিট আছে এগুলো লেখা আছে, কিভাবে কাজ করে এটাও লেখা আছে। উইন্ড ব্লোস, তারপর ব্লেড রোটেট, রোটর টার্নস, তারপর এটা লেখা তো অনেক ছোট দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানে একটু বড় করে দেই, এটা একটু বড় করা যাবে, এখন দেখা যাবে। রোটর টার্নস, তারপর গিয়ার বক্স ইনক্রিজেস স্পিড, জেনারেটর প্রডিউসেস ইলেকট্রিসিটি, ভোল্টেজ ইজ ইনক্রিজড, ইলেকট্রিসিটি ইজ ডেলিভার্ড টু হোয়ার ইট ইজ নিডেড। ঠিক আছে, এইভাবে ইয়াগুলি করে। স্যার এটার বেনিফিট কি? রিনিউয়েবল এনার্জি হলো কে বলা হয় ক্লিন এনার্জি। ক্লিন এনার্জি মানে হলো আমরা সাধারণত যদি কোনো কোথাও গ্যাস বা ডিজেল এগুলি দিয়ে কারেন্ট তৈরি করতে চাই, সেইটা একটা পরিবেশকে ক্ষতি করে, কিন্তু রিনিউয়েবল এনার্জি পরিবেশের কোনো ক্ষতি করে না, এর জন্য এটাকে বলা হয় ক্লিন এনার্জি। তবে এয়ার পলিউশন হয় না, অপারেটিং কস্ট খুব কম এটার। ঠিক আছে, এই সব হলো ফ্যাসিলিটি। তো আমরা উইন্ড এনার্জি সম্পর্কে একটু একটু আমরা জেনে রাখবো, যেন কোনো সংজ্ঞা আসলে, একটা ডেফিনেশন আসলে যেন লেখা যায়। তারপরে আমরা যেটা যাই সেটাকে বলা হয় ওয়েভ এনার্জি। ওয়েভ এনার্জি হলো যে wave energy is a form of renewable energy obtained from the movement of waves on the surface of seas and oceans. সারফেস মানে কি, সমুদ্র এবং সমুদ্রের যে সারফেসে সেখানে যে ওয়েভ আছে সেই ওয়েভটাকে আমরা এখানে ব্যবহার করি। The up and down and back and forth motion of water contains mechanical energy that can be converted into electricity using special wave energy converter. ঠিক আছে, তা আমরা একটু ছবি দেখি, এটা ছবি আঁকা আছে কিনা দেখি। দিস ইজ এ ওয়েভ এনার্জি। ওকে, এখানে কি করা হইতেছে এখানে একটু খেয়াল করো, এইখানে হলো কতগুলি অ্যাঙ্কর দিয়ে কতগুলি এখানে কনভার্টার, ঠিক আছে, এগুলি এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। যখন ওয়েভ আসে যায়, হ্যাঁ এগুলি উপরে নামে নিচে নামে, উপরে নামে নিচে নামে এরকম করতে থাকে। আপ এন্ড ডাউন মুভমেন্ট অফ ফ্লোট উইথ ওয়েভস এটা করতে থাকে। তো এই জিনিসটার যে উপরে উঠা নিচে নামা, এইটাকে একটা টারবাইনকে এটাকে রোটেট করতে পারে। এই টারবাইন একটা জেনারেটরের মাধ্যমে এটা আমরা জেনারেটর যে কারেন্ট তৈরি হয় সেখান থেকে আমরা একটা ইলেকট্রিসিটি পাওয়ার ন্যাশনাল গ্রিডে দিতে পারি। ঠিক আছে, এইখানে নিচে একটু লেখা আছে কিভাবে এই কাজটা হয়। ওয়েভস হিট দ্য ফ্লোটিং স্ট্রাকচার অফ দ্য ওয়েভ এনার্জি কনভার্টার। The float moves up and down with the waves. The movement is transferred through a hydraulic and pneumatic system or mechanical link. The system drives a turbine. The turbine rotates the generator to produce electricity. Electricity is conditioned and the voltage is increased by the transformer. Finally, electricity is sent to the power grid. ঠিক আছে, তাহলে এটা হলো কি প্রসেস। ঠিক আছে, আমরা প্রসেসটা একটু পড়ে রাখবো, এটা ভালো মন্দ এই জিনিসগুলো ওখানে লেখা আছে সেগুলো একটু পড়বো। তারপর আমরা যাই টাইডাল এনার্জি। টাইডাল এনার্জি হলো, এর ডেফিনেশন যদি আমরা বলি, টাইডাল এনার্জি ইজ এ ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি অবটেইন ফ্রম দ্য পিরিয়ডিক রাইজ, ফল and horizontal movement of sea water caused mainly by the gravitational attraction of the moon and the sun. The movement of water during high and low tides can be converted into electricity. তোমার যখন ওই যে অমাবস্যা। কুয়ার ভাটা এগুলির সাথে এটার একটা সম্পর্ক আছে। জি স্যার। প্রোডাকশনটা কিভাবে করে? টাইডাল ইলেকট্রিসিটি ক্যান বি জেনারেটেড ইউজিং টাইডাল ব্যারেজ, টাইডাল লেগুনস এন্ড আন্ডার ওয়াটার টাইডাল স্টিম টারবাইন। এটা তাহলে আমরা একটু দেখি, ছবিগুলি দেখি। আচ্ছা একটা লাইনটা পড়ে নি। এস সি ওয়াটার ফ্লোজ ডিউরিং ইনকামিং এন্ড আউটগোয়িং টাইডস, ইট রোটেটস টারবাইন কানেক্টেড টু দ্য জেনারেটর এন্ড প্রডিউসিং ইলেকট্রিসিটি। আমরা ছবি দেখলে হয়তো এর থেকে বেটার বুঝা যায়। দিস ইজ দ্য পিকচার। আচ্ছা, এটা হলো টাইডাল ব্যারেজ সিস্টেমের। এইখানে সাধারণত কি হয়, এখানে হাই টাইড এখানে থাকে আর
তোমার এখানে দেখবা যে একটা ব্যারেজ করে এখানে নিচে মানে ওয়াটার ফ্লো করানো হয়। স্যার ওয়াটার এটা ফ্লো কি স্যার এটা কি পানি বিদ্যুৎ কেন্দ্রের মতো স্যার? পানি বিদ্যুৎ কেন্দ্র ঠিক এরকম না। পানি বিদ্যুৎ কেন্দ্র যেটা করে সেটা হলো উপর ক্যাচমেন্ট থেকে এরিয়া থেকে। পানিটা ছেড়ে দেয়, হ্যাঁ হ্যাঁ। পানিটা ছেড়ে দেয় এবং তখন ওইটা একটা টারবাইনকে রোটেট করে। কিন্তু এইটা হলো এই নিচে এখানে পানিকে ছেড়ে দিবে, তখন পানিটা চলে যাবে এবং এটাকে জেনারেটর একটা টারবাইনকে রোটেট করবে, জেনারেটর ইলেকট্রিক। এখানে পুরো প্রসেসটা এখানে লেখা আছে। প্রথমে হলো ওয়ান, টাইড কামস ইন, হাই টাইড যখন বেশি ইয়া থাকবে, উঁচু থাকবে তখন হাই টাইড আসবে। ওয়াটার ফ্লোস ফ্রম দ্য সি ইনটু দ্য বেসিন থ্রু দ্য টারবাইন। এই যে এখানে নিচের যে অংশটা আছে সেদিক দিয়ে ওয়াটার ফ্লো করবে। টারবাইন ব্লেডস রোটেটস, জেনারেটর প্রডিউস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি স্টেপ আপ বাই দ্য ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার এখানে ব্যবহার করে। তারপর ইলেকট্রিসিটি সেন্ড টু দ্য গ্রিড, তারপর এটাকে সেন্টে গ্রিডে পাঠিয়ে দেয়। When tide goes out, water flows back from the basin to the sea and the process repeat. তখন যখন টাইড চলে যায় তখন এই যে ওয়াটারটাকে আবার ব্যাক করে সমুদ্রে পাঠিয়ে দেয় এবং এই প্রসেসটা রিপিট করতে থাকে। ঠিক আছে, এইটা হলো গিয়ে আমরা তাহলে বলবো দিস ইজ টাইডাল এনার্জি ইউনিট। তারপর আমাদের আর বেশি লাগবে না। এইটা হলো একটা ওয়েভ এনার্জি কনভার্টার কিভাবে কাজ করে সেটা আমরা, এটা কিন্তু মানে একটা মেশিন আসলে। ঠিক আছে, a wave energy converter is a device that captures the mechanical energy of the ocean or sea waves and converts it into useful electrical energy. Working principle টা কি? Ocean of cause water and floating structure to move up and down or back and forth. The WEC captures the motion and transfer it to the hydraulic, pneumatic or mechanical system. This system that then drives a turbine and generator to produce electricity. আসলে এটা আমরা আগেও এই জিনিসটা আমরা পড়ছি, কিন্তু সেখানে এই মেশিনটা সম্পর্কে বলা ছিল না, এইখানে একটু মেশিন সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, তারপর আমরা যাই এখানে ছবি আরো দেখি। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, বেশ, বলেন, বলো। স্যার হলো যে টপিকটা আজকে দেখালেন জিওমেট্রিক্যাল থার্মাল এনার্জি, এই টপিকটা স্যার গতকালকে একটু ল্যাগ ছিল, ওটি দেখাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই দিন আমি ছবিগুলি সবগুলি দেখানো যায়নি, কারণ হাতে আঁকা ছবি অত সুন্দর হয় না। যেহেতু এটা যেভাবে ছবিটা আঁকা হয়েছে এটা একটু ক্লিয়ার আর কি এখানে ছবিটা। আচ্ছা, এইটা এটা এইটা এটা থিওরিটাই লেখানো হয়েছিল স্যার, এটা হ্যাঁ, থিওরিটাই গতকালকে লেখানো হয়েছিল। গতদিন আচ্ছা আমরা ওকে। এমনি বলতে থিওরি টুরি লিখছিলাম কিন্তু ছবি টবি আঁকি নেই আর কি। আঁকাগুলিও অত ভালো ছিল না, এর জন্য আমি ভাবলাম যে আজকের দিনটাই ভালো, হ্যাঁ স্যার ঠিক ছবিগুলো আছে। ভালো করে দেখাতে হবে। জি স্যার, আচ্ছা, অবভিয়াসলি ওয়েভ ওকে। এনার্জি কনভার্টারে কি হয়? এইখানে দেখো ফ্লোটিং বডিতে, এটা কিন্তু আমরা একটু আগে পড়ছি কিন্তু মেশিনটা সম্পর্কে বর্ণনা ছিল, এই বর্ণনাটা আমরা একটু পড়তেছি। ফ্লোটিং বডি মানে কি, এইগুলি কতগুলি জিনিস আছে যেগুলি ওই যতই ঢেউ আসবে ততই এটা আপ ডাউন করতে থাকবে। ঠিক আছে, এই যে ওয়েভ আসলে এটা আপ ডাউন করতে থাকবে। এটা যখন আপ ডাউন করবে তখন এই যে পাওয়ার টেক অফ দ্য ভার্টিক্যাল মোশন অফ দ্য ফ্লোট ড্রাইভস দ্য পিটিও সিস্টেম। ঠিক আছে, পিটিও মানে হলো পাওয়ার টেক অফ। তাহলে এটা যখন উপরে নিচে করবে তখন এই যে রোটরটা আছে এখানে দেখো আপ ডাউন করতেছে এই জায়গাটায়, এই যে মাঝখানে যে জায়গাটা আছে সেখানে জেনারেটরের বাম পাশে যেটা আছে সেটা আপ ডাউন করবে। জেনারেটর কি করবে, এই পিটিও কি করবে, এই পিটিওটা জেনারেটরটাকে ঘুরাবে। ঘুরাবে বা কিছু করবে তার যাতে ইলেকট্রিসিটি ইয়া হয়। ঘুরালে সবসময় যে ঘুরাতে হবে এমন কথা না, আপ ডাউন মোশনেও ইলেকট্রিসিটি তৈরি করতে হবে। হয় হ্যাঁ। তারপরে এখান থেকে কারেন্টটা চলে যাবে সাবসি কেবলের মাধ্যমে পাওয়ার স্টেশনে চলে যাবে। ঠিক আছে, স্যার সেখানে হয়তো হ্যাঁ স্যার আমি চায়নাতে গেছিলাম তো তখন দেখছিলাম কি মানুষের যে রাস্তায় হাঁটে পাথওয়েতে কিছু ছোট হ্যাঁ ছোট প্লেট দিয়ে রাখে। পরে যখন হ্যাঁ, এখানে হাঁটা হয় স্যার ভাইব্রেশনের কারণে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে স্যার। তৈরি হচ্ছে, সেম হ্যাঁ এরকম হচ্ছে স্যার। সেরকম কাছাকাছি তো। ওদের কিন্তু আমাদের স্যার এগুলি আমাদের এখানে তো আরো বেশি প্রডিউস করতে পারবে, গুলিস্তানে একটা একটা দিলেই হবে। রিলেটেড কোশ্চেন করে স্যার। স্যার স্যার আচ্ছা, তারপর এখানে স্যার কোশ্চেন স্যার, মানে ও তো মোশনটা স্যার খুব কম স্যার, এই মোশনে এত ইলেকট্রিসিটি কেমনে হবে? আমরা আমাদের চাইলে আমাদের আসলে আসলে আমাদের দেশে তো এই যে সি এর যে ঢেউ খুবই কম। বিদেশে তো আমরা সার্ফিং করতে পারে, বাংলাদেশে কিন্তু সার্ফিং করতে পারে না, করতে তাই না? পারে হ্যাঁ ঢেউ কমে এই স্যার কাজে সবকিছু যে বাংলাদেশে আসলে কস্ট এফেক্টিভ হবে মনে হয় না। সবকিছু বাংলাদেশে কস্ট এফেক্টিভ না। বাংলাদেশে শুধু সোলার আর উইন্ডটা সবচেয়ে বেশি ভালো অবস্থায় আছে, অন্য কিছু স্যার একটা এখনো রিলেটেড এগুলি কোশ্চেন নিয়ে। করি স্যার, শুনেন। সোলারে এখনো কিছু কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে। কতগুলি হসপিটাল আছে তারা পানি হিটিং সিস্টেমটা সোলারের মাধ্যমে করে।
এটাও তো একটা এখানে কিছুটা এনার্জি সেভ হয় আমাদের। তারপরে কিছু কারেন্ট, যে কোস্টাল এরিয়ার মনে করো অনেক জায়গায় সোলার কারেন্টে চলে, এগুলো কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার থেকে কম করতে পারে আর কি। আমরা তো দেখছি যে এনার্জি পার্কে যে চাইলে আমরা যে ন্যাশনাল গ্রিডেও সোলার পাওয়ার থেকে কারেন্ট সরবরাহ করা যেতে পারে দিনের বেলা। তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রি চলে সেগুলো তো আমাদের অনেক বেশি পাওয়ার লাগে, আমাদের কিন্তু দিনের বেলা বেশি পাওয়ার লাগে, রাতের স্যার বেলা কম। স্যার হ্যাঁ, তিস্তাতে যে প্রকল্পটা আছে সোলারের, ওটা ওটা তো স্যার অনেক বিশাল এরিয়া করছে, ওটা থেকে কি এখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ হচ্ছে? বাংলাদেশের প্রবলেম হলো আমরা যদি ল্যান্ডে বেশি করতে চাই, সোলার প্যানেল তৈরি রাখতে চাই, তাহলে তো আমাদের কৃষি জমি কমে যাবে। তো আমাদের এখানে সাজেশন বেশি হলো রুফটপে করা, ঠিক আছে, এবং এমন জায়গায় অথবা এমন জায়গায় করা যেখানে আসলে ভালো কৃষিকাজ হয় না, সেই সব জায়গায় করা যেতে পারে। এটার একটা প্রবলেম হলো এটার এফিসিয়েন্সি রেটটা খুব কম। যেই পরিমাণ সোলার রেডিয়েশন আমাদের কাছে আসে তার হয়তো 5 to 10% আমরা কনভার্ট করতে পারি, বেশিরভাগই আমরা কনভার্ট করতে পারি না। এটার কারণটা হলো আমাদের যে সোলার প্যানেল গুলি আছে তাদের এফিসিয়েন্সি এখনো ভালো না। এইগুলি আসলে বিশ্বে নানা রকম কাজ করতেছে যে মানে কত ভালো এফিসিয়েন্ট সোলার প্যানেল তৈরি করতে পারে, কিন্তু খুব কস্টলি সোলার প্যানেলও 20%-এর বেশি এখন পর্যন্ত এফিসিয়েন্সি দিতে পারে। আর আমাদের এখানে আমাদের দেশে যেসব সোলার প্যানেল আছে সেগুলি হয়তো আরো কম করতে পারে আর কি, ঠিক আছে, আরো কম এফিসিয়েন্সি দিয়ে দেয়। স্যার হ্যাঁ, আরেকটা জিনিস স্যার শুনলাম নাকি যে মানে অনেক আগে শুনেছিলাম স্যার, আমাদের সিনিয়র ভাইরা বলতো যখন ভার্সিটি ঢুকছিলাম, বললো যে চায়নারা নাকি এমন সোলার প্যানেল নাকি নিয়ে কাজ করতেছে এবং নাকি করেও ফেলছে, এখন খালি মার্কেটে আসবে, যে বৃষ্টি পড়লেও বৃষ্টির পানি যদি সোলার প্যানেলে লাগাইলে হিট করে বিদ্যুৎ। তাহলে নাকি ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তাই না? এটা অবশ্য আমার জানা নেই, বৃষ্টির পানি থেকে কিভাবে হবে এটা তো আমি বুঝতে পারছি। এইটা তো আমিও বুঝলাম না, হ্যাঁ, এটা হ্যাঁ, কিভাবে এটা কি? আমি জানি না। আমরা টোটালি মানে আউট হয়তো অফ হয়তো নলেজ। আমার আমার জ্ঞানের বাইরে অনেক কিছু আছে আমি জানি না, তাই বলে যে হয় না তা তো বলতে পারবো না, ঠিক আছে। তো আমরা আরেকটু সামনে যাই, আর বেশি নাই, আমরা এইটা চ্যাপ্টারটা দ্রুত শেষ করতে চাই কারণ এই চ্যাপ্টার এত বর্ণনা ভালো লাগে না। এই যে আরেকটা যন্ত্র হলো এটাকে বলা হয় লিম্পেট, এটা হলো ল্যান্ড ইনস্টল মেরিন পাওয়ার এনার্জি ট্রান্সফার। প্রথমে ডেফিনেশনটা একটু পড়ি। লিম্পেট স্টেজ ফর ল্যান্ড ইনস্টল, এটা তো আগে বললাম, ইট ইজ এ শোর বেসড, শোর মানে সমুদ্রের পাড়ে আর কি, বেসড ওয়েভ এনার্জি কনভার্সন সিস্টেম that uses the movement of ocean waves to generate electricity. It is based on the oscillating water column principle. Oscillating water column principleটা আমরা এখন বুঝতে পারবো এটা। আচ্ছা, আমরা ছবিতে চলে যাই, এখানে লেখাগুলি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে ছবিটা দেখলেই। এইটা হলো লিম্পেট, ঠিক আছে। লিম্পেটের এখানে কি হয়, এখানে হলো প্রথমে ইনকামিং ওয়েভ গুলি আসে, ঠিক আছে, এই চেম্বারের তখন যখন এটা আসে তখন এই চেম্বারটা, এই যে ওয়াটার কলাম যেটা বলছে সেটা সেটা উপরের দিকে চলে যায়। উপরের দিকে চলে গেলে এখানে এই যে জায়গাটা আছে এখানে ওয়াটার ফ্লো হয়, ঠিক আছে, এয়ার ফ্লো হয়। এয়ার ফ্লো কি করে, টারবাইনকে ঘোরায়, টারবাইন জেনারেটরে মাধ্যমে ইলেকট্রিক প্রডিউস করে। এখানে লেখা আছে ওয়েভস কজ দ্য ওয়াটার লেভেল ইন দ্য চেম্বার টু রাইজ এন্ড ফল, এটা বাড়ে এবং কমে। দিস মেক্স দ্য এয়ার ইনসাইড দ্য চেম্বার, এই চেম্বারের ভিতর যত এয়ার আছে মুভ ব্যাক এন্ড ফোর্থ থ্রু দ্য টারবাইন, এটা টারবাইনের ভিতর দিয়ে আসে যাওয়া করতে থাকে। দ্য টারবাইন ড্রাইভস দ্য জেনারেটর টু প্রডিউস ইলেকট্রিসিটি, এটা টারবাইন ঘুরলেই তো ইলেকট্রিসিটি প্রডিউস হয়। সো এইখানে ওই ছবিগুলি দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখে নিলে বর্ণনা লেখা যাবে যে এটা এই বর্ণনাটা এরকম। স্যার তাহলে এইটা, স্যার হ্যাঁ প্লিজ। একরামে তো স্যার এগুলো আঁকা লাগবে না, শুধু আমরা। না না, এইটা এত জটিল করে আঁকার দরকার হ্যাঁ, নেই, সেটাই। তুমি কিভাবে প্রসেসটা দেখতে হবে তুমি। এক্সামে হতে আমরা যদি এরকম প্রশ্ন দিই যে এগুলি তিনটা চারটা দিয়ে দিলাম যে তিনটা সম্পর্কে টিকা লেখা, হয়তো 3 মার্ক 3 মার্ক এরকম করে দিয়ে দিব, ঠিক আছে। এই এই চ্যাপ্টারটা মানে এত না কেন, একটু নামগুলি আমার শেখা, কিভাবে কাজ করে এটা জানা, ঠিক আছে। তো 3 মার্ক 4 মার্কের মতো করে একটু একটা বর্ণনা ছোট করে লিখে রাখতে হবে, সবাই যেন মনে রাখে লিখতে পারে, ঠিক আছে। এই চ্যাপ্টার নিয়ে আমি এত গুরুত্ব দিই না কারণ এখানে ম্যাথমেটিক্সই নাই, এখানে কিছুই নাই, হুম। এখানে শুধু বর্ণনা আছে। আচ্ছা, স্যার আরেকটা আরেকটা হলো টাইডাল স্ট্রিম জেনারেটর, ঠিক আছে। এটার ডেফিনেশন কি, এ টাইডাল স্ট্রিম জেনারেটর ইজ এ রিনিউয়েবল এনার্জি ডিভাইস দ্যাট কনভার্টস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মুভিং টাইডাল currents with the electric energy. It works like an underwater wind turbine
but its blades are rotated by flowing seawater instead of one. আমরা যে উইন্ডমিল দেখছিলাম ঠিক উইন্ডমিলের মতো, কিন্তু এটা হবে সমুদ্রের ভিতরে। সমুদ্রের ভিতরে কিন্তু কোথাও কোথাও পানির স্রোত আছে, এর নিচের দিকে আর কি। এই স্রোতটাকে কাজে লাগিয়ে ঠিক উইন্ডমিলের মতো করে এটা ইয়া করা হয়েছে। তো আমরা ছবিটা দেখি, এই দেখো এইখানে ঠিক দেখো উইন্ডমিলে যেরকম টারবাইন ছিল, ব্লেড ছিল, সেরকমই আছে। আর এখানে টাইডাল এগুলি কারেন্ট আছে, পানির স্রোত আছে ওই জায়গাটায়, ঠিক আছে। ওইখানে যখন এই স্রোতটা প্রবাহিত হতে থাকে তখন এইটাকে টারবাইনটাকে ঘুরাবে জেনারেটরের মাধ্যমে, এটা ইলেকট্রিক প্রসেস। মোটামুটি সবগুলি কিন্তু একই রকম, তাই না? টারবাইন ঘোরানো আর জেনারেটর দিয়ে electric process। তো এই হলো গিয়ে এটা। আর আমার ধারণা আর একটা স্মল হাইড্রো পাওয়ার একটা বাকি রয়ে গেছে। এটার ডেফিনেশন এখানে, হ্যাঁ প্লিজ। স্যার ওই যে আন্ডার ওয়াটার যেটা বলেন যে ওই যে পানির নিচে, হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে আন্ডার ওয়াটার কারেন্ট তো অনেক স্যার, এটা তো বাংলাদেশেও স্যার আন্ডার ওয়াটার কারেন্ট অনেক স্যার। এখন স্যার ওরা যে এটার মধ্যে বসাবে স্যার, ওরা কেমনে বসাবে স্যার? মানে যেই লোকগুলি যাবে তোমার তাদেরকে উড়াই তোমার নিয়ে যাবে না তোমার স্যার? শোনো, তোমার পানির নিচে, তুমি এখন শোনো যেটা হচ্ছে আমাদের যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটের যে ডাটাগুলি এগুলিতে স্টোর করতে হয়, এগুলি যেখানে স্টোর করতে হয় সেই জায়গাটা কিন্তু প্রচুর পানি লাগে, বুঝছো? পানি ছাড়া সব জায়গায় এমন হয়ে গেছে। স্যার এবং জি স্যার, এইটার, স্যার হ্যাঁ এআই 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 হ্যাঁ, ক্ষেত্রে এবং ওই যে এক ওই কিলোমিটারের মতো স্যার একবারে হ্যাঁ, স্টোর ড্রপ করা। করতে গেলে এত পানি লাগে যে ওই এলাকায় পানি শূন্য হয়ে যায়। তখন চীনারা কিন্তু এই স্টোরিংটা করে হলো সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে ওদের একটা প্রসেস আছে, ওরা এটা করতে পারে। কিন্তু আমাদের জন্য এটা সমস্যা হলো, আমাদের জন্য এটা কি কস্ট এফেক্টিভ কিনা এটা আমরা এখনো জানি না। তো এর জন্য আর বাংলাদেশ তো একটা গরিব দেশ, সে সমুদ্রের নিচে কি করবে এখনো এগুলো বলা যায় না। আমরা এগুলো জাস্ট জিনিসগুলি জেনে রাখতেছি, কিন্তু আমরা এটা করতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি এখনো বলা যায় না, ঠিক আছে। তো আমরা আরেকটু যাই, স্মল হাইড্রো পাওয়ারটা পড়ি। জি স্মল স্যার। হাইড্রো পাওয়ার ইজ এ রিনিউয়েবল এনার্জি সিস্টেম দ্যাট জেনারেটস ইলেকট্রিসিটি বাই ইউজিং দ্য এনার্জি অফ ফ্লোয়িং অ্যান্ড ফলিং ওয়াটার অন এ রিলেটিভলি স্মল স্কেল। এটা মানে খুব ছোট হয়। তোমরা একটা সিনেমা দেখছো কিনা, ওই যে শাহরুখ খানের একটা সিনেমা ছিল, ওই যে স্বদেশ না পরদেশ জানি, স্বদেশ মনে হয়। সেই ছবিতে কিন্তু এই জিনিসটা তৈরি করছিল। কেউ যদি দেখে থাকো, দেখো এই ছবিটা দেখলেই তোমার মনে পড়বে যদি সেই সিনেমাটা দেখে থাকো। এই যে দেখো, এইখানে একটা পানির ইনটেক আছে, সেই পানিটাকে এই ইয়া দিয়ে তোমার চ্যানেল দিয়ে, ঠিক আছে, এই পেন স্ট্রোকের ভিতর দিয়ে যাবে, গিয়ে একটা টারবাইনকে রোটেট করাবে, তারপর সে জেনারেটরের মাধ্যমে এটা কারেন্ট তৈরি করবে, ঠিক আছে। এটার একদম ছোট স্কেলের, হয়তো একটা গ্রাম এটা ইয়া করতে পারে, একটা সুবিধা পেতে পারে। তো এটা বিশাল স্কেলে এটা করে না, এটা ছোট স্মল হাইড্রো পাওয়ার। তো এই এতটুকু পর্যন্ত আমরা এই যে নামগুলি আমরা শিখবো এবং এগুলি কিভাবে কাজ করে। এখানে সব জায়গায় দেখো, তুমি তুমি বর্ণনা একটু দেওয়া আছে, ঠিক আছে। বাংলাদেশের প্রসপেক্টে আছে কিনা, এটা লিমিটেশন কি, তবে এটা কিভাবে কাজ করে, বাংলাদেশের প্রসপেক্ট নিয়ে সব আলোচনা করা দরকার নেই, তবে এটার কিভাবে এটা কাজ করে এবং এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু দেখে রাখলেই হবে। হয়তো মুখস্থ না করে নিজেরা আন্দাজ করে লিখতেও পারবা যে কোনটা এখানে কি কি লাগে। যেমন ধরো এই যে এখানে কি কি লাগে, মেইন কম্পোনেন্ট লেখা আছে, দরকার নেই, সবকিছু দরকার নেই। আমাদের মানে জিনিসটা সম্পর্কে একটা ধারণা দরকার যে এই জিনিসটা এইভাবে কাজ করে। স্যার শিটটা দিয়ে দিয়ে এই আমাদের এই ইয়াতে। এই ফাইলটাই আমি পিডিএফ করে তোমাদের ওই যে তোমাদের সাথে আমার একটা গুগল ক্লাসরুম আছে সেখানে দিয়ে দিব। আর আচ্ছা আজকে এখন যে আলোচনা করলাম এটা তো রেকর্ড করছিলাম মনে হয়, তাই না? এটা রেকর্ড করে থাকলে এটা রেকর্ডটাও আমি দিয়ে দিব। তো এই হলো গিয়ে আমাদের আজকের আলোচনা। এইগুলি অনলাইন আলোচনা বেশিক্ষণ এইটা এইটা নিয়ে করা যাবে না, কিন্তু অঙ্ক টঙ্ক থাকলে তখন হয়তো আমরা আরেকটু বেশিক্ষণ সময় দিতে পারি। স্যার হ্যাঁ, বলো। স্যার এই যে নেক্সট চ্যাপ্টার থেকে তো মনে হয় আমাদের ম্যাথস আছে তাই না? হ্যাঁ ম্যাথ আছে, হ্যাঁ ম্যাথ আছে ওকে নেক্সট স্যার, চ্যাপ্টার থেকে। ঠিক স্যার আছে ওকে ঠিক স্যার, আছে। প্রেজেন্টটা নিয়ে জি নেন ওখানে স্যার। স্যার। ক্যালকুলেশন ম্যাথ এগুলি সবই এরপর থেকে পাবা, এর পরের চ্যাপ্টার স্যার থেকে। স্যার স্যার ওকে হ্যাঁ, প্রেজেন্ট স্যার। কি নেবেন স্যার? কি কোনটা? প্রেজেন্ট নিয়ে নেন প্রেজেন্ট স্যার। নেবেন? প্রেজেন্ট এটা এইভাবে তো নিতে হবে না, এটা এটা আমি নিতে পারবো, এটা মানে এক জায়গায় এটা স্টোর হয়ে যায়, ঠিক আছে। 12 জন আসছে, এটা তো মনে আসতে পারবো। ঠিক আছে তাহলে আজকে, ক্যান আই লিভ নাও স্যার? হ্যাঁ স্যার লিভ নাও স্যার? হ্যাঁ লিভ, এখন লিভ নেওয়া যাবে। হ্যাঁ ওকে, আমি আসসালামু এটা, আলাইকুম স্যার। আসসালামু আমি এটা রেকর্ডটাকে আমি দিয়ে দিব তোমাদের, ঠিক আছে। আচ্ছা, কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।